আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা সহ ভারতে বাংলাদেশ বিরোধী কর্মসূচির প্রতিবাদ, ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ। যে দিল্লিতে খুনি নয়, সে দিল্লির সাথে কোনো বন্ধুত্ব নয়। সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। রাজধানীর ঝিলপাড় সড়কে রোলার কোস্টার ফিলিং, হাতিরঝিল প্রকল্পের আওতায় থাকায় কাজ করা যায়নি বলছে ডিএনসিসি। যাতায়াতে আমার জীবন একবারই শেষ, কারণ এত ভাঙা, এত পেরেশানি। দৈনিক আপনার একটা দুর্ঘটনা আছেই। টেন্ডার প্রসেসের মাধ্যমে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটি সম্পন্ন করব। অলটুগেদার আশা করছি আমরা 2 মাসের মধ্যে স্টার্ট করতে পারবো কাজটি। এখনো কর রেয়াত পাচ্ছে আওয়ামী সরকারের সুবিধাভোগী কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। ন্যায্যতা নিশ্চিত হলে বাড়ত জিডিপির 3% রাজস্ব। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। অভিযোগ করেন, পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দোসরদের পক্ষে কাজ করছে ভারত। তাদের যে কোনো পদক্ষেপের জবাব দিতে বাংলাদেশের জনগণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন সন্ধ্যার পর থেকেই বিক্ষোভে নামে। হাইকমিশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনায় ক্ষোভ জানায় ছাত্ররা। বাংলাদেশের পতাকা অবমাননার সময় প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করা হয়। তারা বলেন, ভারত সরকার উস্কানিমূলক আচরণ করছে। বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে। এখনো যারা দেশের বাইরে থেকে দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। আজকে দেখুন, মালদ্বীপ আপনাদের সাথে নাই, শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই, নেপাল আপনাদের সাথে নাই। নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু, তারপরে তারা আপনাদের সাথে নাই। সময় থাকতে আপনাদের অপরাধ, আপনাদের ভুল বুঝে নিন। বক্তারা অভিযোগ করেন, পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দোসরদের পক্ষে কাজ করছে ভারত। এ সময় তারা বাংলাদেশকে কোনো ধরনের খেলায় মেতে না ওঠার পরামর্শ দেন। তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব। আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয়। যে দিল্লিতে খুনি নয়, সে দিল্লির সাথে কোনো বন্ধুত্ব নয়। ভারত আমাদেরকে যেভাবে উস্কানি দেখ, আমরা কোনো উস্কানিতে পা দিব না। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে চায়, কিন্তু বাংলার ছাত্র জনতা প্রস্তুত আছে। এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের ছাত্র জনতা। সংখ্যালঘু নিয়ে কোনো রাজনীতি করবেন না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। চট্টগ্রামে নগরীর 16 শহর রেল স্টেশনে বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে ভারত। রংপুরে বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, দিল্লিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ভারতীয় সকল পণ্য বয়কটের ডাক দেন তারা। সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ থেকে মশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মশাল মিছিল বের করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। খুলনায় ভারতীয় সরকারি হাইকমিশনে অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে পরে বাংলাদেশ ব্যাংক মোড়ে যায় তারা।
উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করেছে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে হাইকমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এদিকে বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করেছে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্য মঞ্চ। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলা নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা পরিকল্পিত। শুরু থেকেই স্থানীয় পুলিশ সক্রিয় ছিল না বলে এক বিবৃতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের অবস্থান থেকে স্পষ্ট বোঝা যায় তাদের হামলা চালানোর সুযোগ করে দেয়া হয়েছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে, এমনকি সহকারী হাইকমিশনে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে, ধ্বংস করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ছিল নিষ্ক্রিয়। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা দেয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। বাংলাদেশ সরকার দ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ভারত সরকারের কাছে আহ্বান জানায়। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পাশাপাশি আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। সড়কে রোলার কোস্টারের ফিলিং, জেলা উপজেলা নয়, এই অবস্থা খোদ রাজধানীর বুকে। গোদারাঘাট থেকে বারিধারাগামী ঝিলপার সড়কের প্রায় 2 কিলোমিটার অংশ যেন জমলোকের যাত্রা। গাড়ি তো গাড়ি, যাত্রীর শরীরের কলকবজাও খুলে পড়ার দশা। এলাকাবাসীর অভিযোগ, তাদের দৈনন্দিন জীবনে বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে এই সড়ক। ভাস্কর ভাদুরীর রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। কে বলবে এটি রাজধানীর সবচেয়ে বনেদি এলাকা? গুলশান থেকে বারিধারার দিকে এগোতেই দেখা মিলবে এমন এবড়োথেবড়ো জরাজীর্ণ সড়কের। হাতিরঝিলের পাশেই এই সড়কটি লেক রোড কিংবা ঝিলপার সড়ক হিসেবেই বেশি পরিচিত। নামে কিংবা পরিবেশে নান্দনিকতা থাকলেও সড়কে তার ছিটে ফোটা নেই। প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির অধিকাংশ জুড়েই রয়েছে খানাখন্দ। দেখে মনে হবে যুদ্ধবিধ্বস্ত সড়ক। পরিস্থিতি এতটাই খারাপ যে মূল সড়কেই সুয়ারেজের পানি উপচে পড়ছে 24 ঘন্টা জুড়ে। মানে প্রতিদিন আমি 4 বার যাতায়াতে আমার জীবন একবারেই শেষ, কারণ এত ভাঙা, এত পেরেশানি। কখনো কখনো এমন হচ্ছে ব্যাগ পড়ে যাচ্ছে, ব্যাগও পড়ে যাচ্ছে, আবার উঠাচ্ছি, বাচ্চাও পড়ে যাওয়ার উপক্রম, প্লাস আমাদের ব্যাক পেন করে, অনেক অবস্থা খারাপ, মানে আর নিতে পারছি না। দৈনিক আপনার একটা দুর্ঘটনা আছেই, রিক্সা হয় উল্টে যাইতেছে, সিএনজি নয় পড়ে যাইতেছে। গুলশানে একদম পাশের রাস্তায় খুব চকচকে ঝকঝকে। আমরা যে জায়গায় ঠিক অপোজিট দিয়ে আমরা যাচ্ছি, আমরা কন্টিনিউ একটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি এই রাস্তায়। এলাকাবাসীর দাবি, 5 বছর আগে সড়ক চালু হওয়ার পর আর দেখা মেলেনি কর্তৃপক্ষের। 2 কোটি মানুষের এই শহরে যানজট মুক্ত সড়কের দেখা পাওয়াই ভার। তবে এই ঝিলপার সড়কটি সব দিক থেকেই ব্যতিক্রম, কারণ এই সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে জেনে বুঝে এই সড়ক ব্যবহারে রাজি হন না কেউ। বেহাল অবস্থার কারণে এই সড়কে ভাড়ায় চালিত যানবাহন আসতে খুব একটা রাজি হয় না। রাস্তা তো পুরো রাস্তায় ভাঙা। হ্যাঁ, এই জায়গায় তো কয়েকদিন হয়েছে, এই যে আজকে ওই জায়গায় হয়েছে, রিস্কারা মেরে দিয়েছে সিএনজি। অবশ্যই বেশি ভাঙা, বৃষ্টির সময় এসে দেখেন কি অবস্থা। এতে গাড়ির পরে হাঁটু মাটু সব ব্যথা হয়, কোমর খাতে মতে কোনো কিছু থাকে না। অনেকগুলা এই যে ছুটকি আইনা নিজে ফালাইয়া, এই যে গাতা ময়লা আমি ফালাইয়া ওটা ভরট করে রাখছি। এমন যখন বাস্তবতা, তখন সিটি কর্পোরেশন বলছে হাতিরঝিল প্রকল্পের অন্তর্ভুক্ত থাকায় এই সড়কের উন্নয়ন কাজে গত 1 বছর ধরে হাত দিতে পারেননি তারা। এটা আসলে মালিকানা হচ্ছে রাজুকের। সম্প্রতি আমরা রাজুক থেকে ব্যবহারের অনুমতি পেয়েছি। ইজিপি প্রক্রিয়ার মাধ্যমে, টেন্ডার প্রসেসের মাধ্যমে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটি সম্পন্ন করব। এটা ইজিপি একটা সেট প্রক্রিয়া, কেমন টেন্ডার কল করার পরে 28 ডেজ সময় লাগে। অলটুগেদার আশা করছি আমরা 2 মাসের মধ্যে স্টার্ট করতে পারবো কাজটি।
ঝুঁকিপূর্ণ এই সড়কের কাজ শেষ হলেই গুলশান ও রামপুরা সড়কে ছোট আকারের গাড়ির চাপ অনেকটাই কমবে বলে আশা উত্তর সিটি কর্পোরেশনের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি আজ, যদিও তাকে আনা হয়নি আদালতে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, একটু জানতে চাই শুনানি কি শুরু হয়েছে কিনা, কি আপডেট আছে এই ব্যাপারে আপনার কাছে? এখন পর্যন্ত শুনানির কার্যক্রম আমরা শুরু হতে দেখিনি। আমরা আদালতের বিভিন্ন সূত্রে জানতে পেরেছি 10:30 নাগাদ শুনানির যে আবেদনের প্রেক্ষিতে শুনানি হওয়ার কথা সেটা শুরু হওয়ার কথা রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে এখানে আনা হবে না, এমনটাও বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটরের কাছে আমরা বিষয়টা জানতে চেয়েছিলাম। তিনি অনেকটা নিশ্চিত করে বলেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে আদালতে আনা হবে না, তবে তার জামিন শুনানি হবে এবং সেটা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে শুনানিটা হওয়ার কথা রয়েছে। এবং এই শুনানিকে কেন্দ্র করে কিন্তু পুরো আদালত প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখেছি। আদালতের প্রবেশ পথ এবং বের হওয়ার পথে আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন, বিজিবি, র্যাব এদের করা একেবারে নিরাপত্তা রাখা হয়েছে। যারা ঢুকছেন বা বের হচ্ছেন আদালত প্রাঙ্গণ থেকে তাদের সবারকে কিন্তু একেবারে তল্লাশির মধ্যে রাখা হয়েছে। ভেতরে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রায় সকাল থেকেই আমরা আদালতের এই জায়গাটায় আছে, আদালত পাড়ায় আছে, এখানে দেখতে পাচ্ছি যে সকল মানুষটাই আসছেন সকলকে এক প্রকার তল্লাশির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং চিন্ময় কৃষ্ণের যে শুনানি সেটা কিন্তু জামিনের শুনানির যে আবেদন করা হয়েছিল সেই আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানিটা হওয়ার কথা রয়েছে। তবে তাকে আনা হবে কি হবে না এটা নিয়ে বেশ কিছু জল্পনা কল্পনা ছিল, ধোঁয়াশা ছিল, যদিও বা পাবলিক প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে তাকে এই মুহূর্তে আনা হবে না, এমনটাই তিনি আমাদেরকে নিশ্চিত করে বলেছেন। এবং এক্ষেত্রে তাকে যদি আনা না হয় সেক্ষেত্রে যে একটা ঝামেলা হওয়ার একটা সম্ভাবনার কথা মানুষজন চিন্তা করছিলেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। এবং শুনানির বিষয়টা 10:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে এবং তারপরে আসলে আমরা বলতে পারবো যে শুনানির যে বিষয়টা সেটাতে কি আপডেট হলো আপনাদেরকে নিশ্চয়ই জানাতে পারবো। ন্যান্সি, নিশ্চয়ই শুনানির বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। আপনাকে অনেক ধন্যবাদ। 1-2 বছরের জন্য নয়, 12 থেকে 15 বছরের জন্য দেয়া কর ছাড় সুবিধা এখনো পাচ্ছে বিগত শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী জ্বালানি ও শিল্প খাতের কয়েকটি প্রতিষ্ঠান। ন্যায্যতা নিশ্চিত হলে বাড়ত অন্তত জিডিপির 3% রাজস্ব। অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে অভ্যন্তরীণ আয় বাড়াতে টেকসই তেমন কোনো পন্থা নেয়নি আওয়ামী লীগ সরকার। সংস্কার বাস্তবায়ন হলে প্রতি বছর জিডিপির অন্তত 1% রাজস্ব আদায় বাড়ানো সম্ভব। অভ্যন্তরীণ আয় বা রাজস্ব আহরণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তলানিতে বাংলাদেশ। বছরে আদায় হয় জিডিপির মাত্র 7.5% রাজস্ব। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে কর কাঠামোর দুর্বল দিক। এনবিআর এবং এনবিআর বহির্ভূত রাজস্ব আদায়ে নেপাল, কম্বোডিয়া, ভারত, ভিয়েতনামের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বছরে জিডিপির 7.5% রাজস্ব আদায় হয়, বহু বছরও বৃদ্ধি করা সম্ভব হয়নি। বলা হয় সরকারের নানা চাপে করছাড় সংস্কৃতি গড়ে উঠেছে। বিশেষ কয়েকটি প্রতিষ্ঠান করছাড়ের সুবিধা ভোগ করছে। এটি না দেয়া হলে বছরে অন্তত আরও 3 বেশি রাজস্ব বৃদ্ধি সম্ভব ছিল। কোনো ধরনের রেশনালাইজেশন বা প্রপার অ্যানালিসিস ছাড়া অনেক এক্সামশন কিন্তু দেয়া হয়েছে। সেই এক্সামশনটা হচ্ছে 6%-এর মতো। আমরা বলেছি এই 6%-এর জায়গায় যদি অর্ধেকও করা যায়, রেশনালাইজ করা যায়, যৌক্তিকতা এবং বিশ্লেষণ করে যেখানে দরকার সেখানে যদি দেয়া যায়, তাহলে আমাদের এটা যদি আমরা শিক্ষা বাজেটের কম্পেয়ার করি, শিক্ষা বাজেটকে ডাবল করা সম্ভব, হেলথ বাজেটের 3 গুণ করা সম্ভব। ভ্যাট আদায় নেই কার্যকর উদ্যোগ, ইএফডি যন্ত্র দেওয়ার উদ্যোগও ভেস্তে গেছে। প্রতিবেদনে বলা হয় প্রতি বছর বাজেটে ইচ্ছামতো আদায় লক্ষ্য ধরা হয়, কিন্তু বছর শেষে তা আদায় হয় না। কার্যকর উদ্যোগ নেওয়া গেলে দেশের 1 কোটি মানুষকে করজালে আনা সম্ভব। 1 কোটি মানুষের মতো হয়তো লোক হবে যারা, যদি আমরা একটু মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস সবাইকে ট্যাক্স নেটের ভিতরে আনতে পারি, তাহলে কিন্তু এই ট্যাক্স পেয়ার্সের সংখ্যাটা, সত্যিকারের ট্যাক্স পেয়ার যারা, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা এই ট্যাক্স পেয়ার্সের সংখ্যাটা বাড়াতে পারি।
আর্থিক খাতের শ্বেতপত্রে উঠে আসা নানা ব্যত্যয় থেকে উত্তরণে পদক্ষেপ দরকার। আগামী বাজেটে এ বিষয়ে দিক নির্দেশনা থাকা দরকার। এই হোয়াইট পেপারের ফাইন্ডিংস এবং এর পরে যে টাস্ক ফোর্সের রিপোর্ট আসবে সেটার সুপারিশমালার আলোকে সামনের দিনগুলোতে আমার কাছে মনে হয় যে পলিসিগুলোকে আমরা আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে পারবো এবং কোন জায়গাতে পলিসিকে আমাদের এই মুহূর্তে অ্যাটেনশন দিতে হবে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। অভ্যন্তরীণ আয় না বাড়ানো গেলে কঠিন হবে বাজেট বাস্তবায়ন, বাড়বে ঋণ নির্ভরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলের নেতৃত্ব দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টার দিকে তারা হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় তারা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনতা, জেগেছে রে জেগেছে, জগন্নাথ হল জেগেছে, সীমান্তে হামলা, জগন্নাথ হল মানবে না প্রভৃতি স্লোগান দেন। তখন রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ চলছিল। শিক্ষার্থীরা জগন্নাথ হলের সহপাঠীদের স্বাগত জানান। এ সময় জগন্নাথ হলের ছাত্র জয়পাল বক্তব্য দেন। তিনি বলেন, আমরা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি নাগরিকদের কোনো হোটেলে থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি। সোমবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে তারা। বিবৃতিতে 10টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। সোমবার থেকেই উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্যটির কোনো হোটেলে থাকতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে সব হোটেলের ফ্রন্ট ডেস্কে বাংলাদেশি নট অ্যালাউড লেখা পোস্টার টাঙানোর, এমনকি বাংলাদেশিদের কাছে বিক্রি করা হবে না খাবারও। এর আগে একই দিন আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হয়েছে হামলা। মুখোশ হেলমেট পরিহিত একদল গেরুয়া পোশাকধারী তাণ্ডব চালিয়েছে হাইকমিশন প্রাঙ্গণে।